আজ আমরা কথা বলবো ঘাসান কানাফানির লেখা অসাধারণ একটি ছোট গল্প নিয়ে। গল্পটা একটা চিঠির মতো করে লেখা, কিন্তু এটা আসলে তার চেয়েও অনেক বেশি কিছু। এটা এমন এক মানুষের স্বীকারোক্তি যে তার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা হঠাৎ করে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তো চলুন দেখি ঠিক কি এমন হয়েছিল যে তাকে এই রকম একটা বিরাট সিদ্ধান্ত নিতে হয়েছিল। গল্পটা শুরুই হচ্ছে এই লাইনটা দিয়ে। আর শুরুতেই যেন একটা ধাক্কা লাগে। ভাবুন তো, এক বন্ধু তার সবচেয়ে কাছের বন্ধুকে লিখছে, না দোস্ত, আমি আমার মত পাল্টেছি। কিন্তু কেন? মানে সারা জীবনের একটা স্বপ্ন, সেটা থেকে কেউ কেন মুখ ফিরিয়ে নেবে? কি এমন হতে পারে যে একটা মানুষকে ভেতর থেকে এতটা বদলে দেয়? এই প্রশ্নগুলো নিয়েই কিন্তু পুরো গল্পটা এগিয়েছে। তো গল্পের শুরুতে আমরা দুজন বন্ধুকে দেখতে পাই। একজন হলো আমাদের গল্পের কথক আর তার বন্ধু মোস্তাফা। তাদের মধ্যে একটা দারুণ প্ল্যান ছিল, একটা যৌথ স্বপ্ন ছিল। প্ল্যানটা হলো তারা তাদের দেশ ফিলিস্তিন ছেড়ে দেবে আর সোজা চলে যাবে ক্যালিফোর্নিয়াতে, একটা নতুন জীবনের খোঁজে, একটু ভালো থাকার আশায়। আর এটা কিন্তু শুধু একটা প্ল্যান ছিল না, এটা ছিল তাদের বহু বছরের জমানো একটা স্বপ্ন। আর তাদের প্ল্যানটা কিন্তু ছিল একেবারে পাকা, একেবারে স্টেপ বাই স্টেপ সব ঠিক করা। কায়রো এয়ারপোর্টে যখন তারা আলাদা হচ্ছিল, তখনও একজন আরেকজনকে কথা দিয়েছিল। ঠিক হয়েছিল মোস্তাফা আগে কুয়েতে যাবে, আর আমাদের কথক সে কিছু টাকা জমিয়ে তারপর তার সাথে গিয়ে যোগ দেবে। আর তারপর তারপর দুজনে একসাথে পাড়ি দেবে তাদের ফাইনাল ডেস্টিনেশন ক্যালিফোর্নিয়াতে। সেখানেই তারা নতুন করে সব শুরু করবে। মানে কথকের চোখে তখন দুটো পৃথিবী। একদিকে ক্যালিফোর্নিয়ার রঙিন স্বপ্ন, একটা সবুজ সুন্দর জীবন তাকে ডাকছে। আর ঠিক তার উল্টো দিকে নিজের দেশ ফিলিস্তিন, যার বাস্তবতাটা ছিল একদমই অন্যরকম। তার নিজের ভাষাতেই জায়গাটা ছিল পরাজয়ের পচা গন্ধে ভরা একটা দমবন্ধ করা খাঁচার মতো। বুঝতেই পারছেন এই দুটো পৃথিবীর মধ্যে সে কিভাবে আটকা পড়েছিল, আর কেনই বা সে মুক্তি চাইছিল। কিন্তু প্রশ্ন হল, ঠিক কী এমন বোঝা ছিল তার কাঁধে? কেন সে নিজের দেশ, নিজের মাটি ছেড়ে পালাতে এতটা মরিয়া হয়ে উঠেছিল? চলুন এবার সেই কারণগুলো একটু খতিয়ে দেখা যাক। আসলে তার কাঁধে দায়িত্বের বোঝাটা ছিল বিশাল। সামান্য একজন শিক্ষক, তার মাইনে আর কতটুকু? সেই টাকা দিয়ে নিজের মাকে দেখতে হতো, আবার তার প্রয়াত ভাইয়ের স্ত্রী আর ছেলেমেয়েদেরও দায়িত্ব ছিল তার ওপর। জীবনটা হয়ে গিয়েছিল মাস গেলে মাইনে পাওয়ার একটা অপেক্ষা মাত্র। এই দমবন্ধ করা অবস্থা থেকেই সে মুক্তি চেয়েছিল, সে পালাতে চেয়েছিল। কিন্তু এর পরেই গল্পটা একটা মোড় নেয়। একবার ছুটিতে সে বাড়ি ফেরে, আর সেই বাড়ি ফেরাটাই তার পুরো জীবনটাকে উল্টোপালট করে দেয়। তার ভাবির সাথে খুব সাধারণ একটা কথাবার্তা হচ্ছিল, কিন্তু সেটাই হয়ে দাঁড়ায় তার সাজানো স্বপ্নের শেষের শুরু। তার ক্যালিফোর্নিয়ার প্ল্যানটা যেন একটু একটু করে কাঁচের মতো ভাঙতে শুরু করে। সে জানতে পারে যে তার ১৩ বছরের ভাইঝি নাদিয়া হাসপাতালে ভর্তি। তো সে যখন হাসপাতালের দিকে যাচ্ছিল, তার মনের ভেতর একটা খচখচানি শুরু হয়। সে বুঝতে পারছিল বাড়ির লোকেরা কিছু একটা লুকাচ্ছে, এমন কিছু যা তারা মুখে বলতে পারছে না। এই রহস্যটা তাকে আরও বেশি অস্থির করে তুলছিল। হাসপাতালের ঘরে ঢুকেই একটা অদ্ভুত নীরবতা তাকে ঘিরে ধরে। ধবধবে সাদা একটা ঘর, আর সেখানে বিছানায় শুয়ে আছে তার ভাইঝি নাদিয়া। কিন্তু তার চোখ, সেই চোখে ছিল একটা অন্যরকম স্তব্ধতা, একদম শান্ত, গভীর একটা সমুদ্রের মতো। ১৩ বছরের একটা বাচ্চার চোখে এত গভীরতা, এটা দেখে কথকের ভেতরটা যেন কেঁপে ওঠে। তো এই অবস্থা দেখে কথক কি করবে বুঝতে পারছিল না। সে মরিয়া হয়ে নাদিয়াকে একটু ভালো লাগানোর চেষ্টা করে। তাকে বলে যে কুয়েত থেকে তার জন্য অনেক উপহার আনবে, অনেক লাল সালোয়ার কিনে দেবে। মানে এই যে ছোট ছোট মিথ্যে কথাগুলো, এগুলো আসলে একটা ভয়ঙ্কর সত্যি লুকানোর চেষ্টা ছাড়া আর কিছুই ছিল না। আর ঠিক তখনই গল্পের সবচেয়ে বড় ধাক্কাটা আসে। নাদিয়া তার চাচার দিকে হাত বাড়ায়, তারপর গায়ের ওপর থেকে সাদা চাদরটা সরিয়ে আঙুল দিয়ে ইশারা করে দেখায় তার একটা পা নেই, উরুর কাছ থেকে কেটে বাদ দেওয়া হয়েছে। এই একটা দৃশ্য কথকের পায়ের তলার মাটিটাই যেন সরিয়ে দেয়। এই শকিংটা সামলানোর আগেই সে এমন কিছু জানতে পারে যা তার পুরো ভাবনা চিন্তার জগৎটাকেই নাড়িয়ে দেয়। সে জানতে পারে নাদিয়ার সাথে যা হয়েছে সেটা কোনো দুর্ঘটনা ছিল না, এর পেছনে ছিল এমন এক অবিশ্বাস্য আত্মত্যাগের গল্প যা তার ক্যালিফোর্নিয়া যাওয়ার স্বপ্নটাকে একেবারে ভেঙে চুরমার করে দেয়।
স্বাভাবিকভাবেই কথকের মনে তখন একটাই প্রশ্ন, আর সম্ভবত আমাদের সবার মনেও সেই একই প্রশ্নটা আসছে, কেন? কেন একটা ১৩ বছরের মেয়ের সাথে এমনটা হতে হলো? ঘটনাটা ছিল একই সাথে মর্মান্তিক আর অবিশ্বাস্য। তাদের বাড়িতে যখন বোমা হামলা হয়, আগুন লেগে যায়, নাদিয়া ১ সেকেন্ডের জন্য নিজের কথা ভাবেনি। সে তার ছোট ছোট ভাইবোনদের ওপর ঝাঁপিয়ে পড়ে, নিজের শরীরটাকেই তাদের জন্য ঢাল বানিয়ে ফেলেছিল। ভাবুন একবার, সে চাইলেই কিন্তু পালাতে পারত, নিজেকে বাঁচাতে পারত, কিন্তু সে সেটা করেনি। সে বেছে নিয়েছিল ভালোবাসার পথ, ত্যাগের পথ। নাদিয়ার এই আত্মত্যাগ কথকের চোখ খুলে দেয়। সে হঠাৎ করে বুঝতে পারে জীবন মানে শুধু নিজেকে নিয়ে ভাবা নয়। আসল মুক্তি পালানোর মধ্যে নেই, বরং মুক্তি আছে নিজের শেকড়ের কাছে, নিজের মানুষের পাশে দাঁড়ানোর মধ্যে। জীবনের আসল মানে শুধু একা একা বেঁচে থাকা নয়, বরং সবাইকে নিয়ে একসাথে বেঁচে থাকা। আর এই উপলব্ধিটা তার ভেতরটা পুরোপুরি বদলে দেয়। ক্যালিফোর্নিয়ার সেই পুরনো স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে যায়, আর তার জায়গায় জন্ম নেয় সম্পূর্ণ নতুন একটা স্বপ্ন, যা আগেরটার চেয়ে অনেক বেশি অর্থবহ। এরপরে সে তার বন্ধুকে চিঠিটা লেখে, আর সেখানে জানায় তার ফাইনাল ডিসিশন। মনে আছে গল্পের শুরুতে যে লাইনটা আমাদের চমকে দিয়েছিল? এটাই ছিল সেই রহস্যের উত্তর। সে ক্যালিফোর্নিয়া যাবে না, আর এই সিদ্ধান্তের জন্য তার মনে বিন্দুমাত্র আফসোস নেই। কিন্তু সে শুধু নিজের সিদ্ধান্ত জানিয়েই থেমে থাকেনি। সে তার বন্ধু মুস্তাফাকেও ফিরে আসার জন্য ডাক দেয়। সে তাকে লেখে, ফিরে আয় মুস্তাফা, ফিরে এসে নাদিয়ার এই কাটাপা থেকে শিখে যা জীবন আসলে কি, আর আমাদের অস্তিত্বের মূল্য ঠিক কতটা। সে বোঝাতে চায় জীবনের এই পাঠ ক্যালিফোর্নিয়ার কোনো আলোয় খুঁজে পাওয়া সম্ভব নয়। তো গল্পটা এখানেই শেষ হয়, কিন্তু শেষ হয়েও যেন একটা প্রশ্ন রেখে যায়। প্রশ্নটা আমাদের সবার জন্য। একটা ভালো জীবনের খোঁজে নিজের দেশ, নিজের শেকড় ছেড়ে চলে যাওয়ার আসল দামটা কি? এর উত্তরটা শায়দ আমাদের প্রত্যেকের নিজের ভেতরে খুঁজতে হবে।